প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার পর সৈয়দপুরে 50 শয্যা হাসপাতালটি 100 শয্যায় উন্নীত করা হয়, কিন্তু লোকবল কাঠামো ও অন্যান্য বরাদ্দ 50 শয্যায় থেকে গেছে। বরাদ্দ বৃদ্ধি ও কোড সংশোধন না করা হলে হাসপাতালটি দুর্ভোগ কমবে না। ফলে সৈয়দপুরে হাসপাতালটি নিজে অসুস্থ হয়ে আছে। এখানে সিনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের 11টি পদের বিপরীতে আছে মাত্র একজন চিকিৎসক। জুনিয়র বিশেষজ্ঞ চিকিৎসকের 11টি পদের বিপরীতে কাজ করছে 4 জন। ক্লিনার সংকট, সেবিকা সংকট নাই আর নাই। মাননীয় স্পিকার, হাসপাতালটি ভৌগোলিক অবস্থান কারণে দিনাজপুর, পার্বতীপুর, চিনিবন্দর, খানসামা, রংপুরের বদরগঞ্জ, তারাগঞ্জ ও নীলফামারী সদর উপজেলায় কয়েক লক্ষ রোগীকে সেবা দিয়ে আসছে। এখানে আউটডোরে প্রতিদিন গড়ে 1,500 রোগী সেবা পেয়ে আসছেন। এর 100টি শয্যা হলেও অতিরিক্ত ভর্তি রোগীদের মেঝেতে শুয়ে চিকিৎসা নিতে হচ্ছে। আমি হাসপাতালটি 250 শয্যা উন্নীত করতে আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে নিবেদন জানাচ্ছি। একই সাথে দারিদ্র মানুষের সেবা নিশ্চিত করতে আমার নির্বাচনী এলাকায় আরেকটি কিশোরগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সটিকে 50 শয্যা থেকে 100 শয্যায় ফ্যাসিলিটি প্রদানে আবেদন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ। এখন আলোচনা অংশগ্রহণ করবে মাননীয় সদস্য জনাব মাহফুজুর রহমান, চট্টগ্রাম 3, অনুপস্থিত। এখন আলোচনা অংশ নেবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ 4। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কার্যপ্রণালী বিধি 71 অনুসারে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় সম্পর্কে মাননীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে একটি নোটিশ দিয়েছি। আমার নোটিশের উত্থাপনের বিষয় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলা হাসপাতালকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীতকরণ প্রসঙ্গে। আমার নির্বাচন এলাকা ঝিনাইদহ সদর 4টি ইউনিয়ন, কালীগঞ্জ উপজেলায় 11টি ইউনিয়ন ও একটি প্রথম শ্রেণীর পৌরসভা দিয়ে গঠিত। কালীগঞ্জ উপজেলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপজেলা। কালীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন শত রোগী বিভিন্ন ইউনিয়ন থেকে চিকিৎসা সেবা নিতে আসে। 50 শয্যা হাসপাতাল থাকায় রোগীর চাপে পরিপূর্ণ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। মহান সংসদে অনেকবার 50 শয্যা হাসপাতালটি 100 শয্যা করার জন্য বলা হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়নি। সে কারণে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত রোগী, সড়ক দুর্ঘটনা রোগী এবং এই উপজেলা কমপ্লেক্সটি জেলার মধ্যবর্তী স্থানে হওয়ার কারণে পার্শ্ববর্তী উপজেলা থেকেও রিপার্টকৃত রোগী সাময়িক চিকিৎসা নেওয়ার প্রয়োজন পড়ে থাকে। বর্তমানে হাসপাতালটি 50 শয্যা বিশিষ্ট হয় সঠিকভাবে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ নির্মাণ ও সবার জন্য সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে জনবহুল উপজেলার মানুষের চিকিৎসা সেবা দিতে হলে হাসপাতালটিকে 100 শয্যা উন্নীতকরণ করা জরুরি। বিধায় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল হক চৌধুরী, কুষ্টিয়া 1, অনুপস্থিত। মাননীয় সদস্য আছে? মাননীয় সদস্য, আপনার সময় 2 মিনিট। আমার কার্জন বিধি 71 অনুযায়ী জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে নোটিশ দিয়েছে। আমার নোটিশের উত্থাপিত বিষয় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন প্রসঙ্গে। আমরা নির্বাচন এলাকা 75 কুষ্টিয়া 1 দৌলতপুর উপজেলা নিয়ে গঠিত। দৌলতপুরে 6 লক্ষ লোকের বসবাস। এই এলাকার মানুষ নিম্ন আয় এবং কৃষিকাজ করে তারা তাদের জীবন জীবিকা নির্বাহ করে থাকে। শুষ্ক মৌসুমে এই এলাকা আগুনে পড়ে ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। আগুন পড়ে অনেক মানুষ সর্বশান্ত হয়ে গেছে। দৌলতপুর উপজেলা একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ নীতিগতভাবে সিদ্ধান্ত হয়, কিন্তু জমি অধিগ্রহণ করা হয়, কিন্তু দীর্ঘদিন অতিবাহিত হলেও ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণের কোনো কার্যক্রম লক্ষ্য করা যাচ্ছে না, যার ফলে এলাকার মানুষ হতাশাগ্রস্ত। তাই আমি আপনার মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি, কতদিনের মধ্যে এই দৌলতপুর উপজেলায় ফায়ার সার্ভিস স্থাপন হবে সেটা জানতে চাই। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই,
আমার দৌলতপুর উপজেলা সীমান্ত এলাকায় অবস্থিত চিলমারি ইউনিয়ন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে একটি অস্থায়ী ফাঁড়ি নির্মাণ আছে। এই ফাঁড়িটা যদি স্থায়ী করে দেয় তাহলে আইন শৃঙ্খলা রক্ষার সুবিধা হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য জনাব আব্দুর রউফ, কুষ্টিয়া 4 অনুপস্থিত। এখন আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, যশোর 6। আপনার সময় 2 মিনিট। পার্লামেন্টের ভিতরে মাননীয় স্পিকার, আমি প্রস্তুতি নই, আমার দুঃখিত। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। এখন আলোচনা অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, রাজশাহী 4 অনুপস্থিত। আলোচনা অংশ নেবেন জনাব মোহাম্মদ সাইবুল ইসলাম, ঢাকা 19। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উত্থাপনীয় বিষয় খেলাপি ঋণ আর্থিক খাতের হুমকি প্রসঙ্গে। মাননীয় স্পিকার, খেলাপি ঋণ দেশের আর্থিক খাতের অগ্রগতির ক্ষেত্রে বড় ধরনের হুমকি, বাংলাদেশের অর্থনীতির জন্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে 2022 সালের ডিসেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল 1,20,650 কোটি টাকা, যাহা মোট ঋণের 8.23%। 2023 সালের ডিসেম্বরের শেষে দাঁড়িয়েছে 1,45,633 কোটি টাকা, যাহা মোট ঋণের 9%। উচ্চ মূল্যস্ফীতির কারণে সঞ্চয়কারীদের ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত করছে। দ্রুত এ সমস্যার সমাধান না করলে সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে। 2023-24 অর্থবছরে অক্টোবর ডিসেম্বরে প্রান্তিক শেষে সারল্য সরবরাহ আগের প্রান্তিকের তুলনায় 1.70% বেড়ে 19,09,000 কোটি টাকা দাঁড়িয়েছে। অভ্যন্তরীণ ঋণের পরিমাণ চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে 2.11% বেড়ে 19,71,000 কোটি টাকা দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এটিকে নামিয়ে আনতে এবং ব্যাংকিং খাতে সুশাসন ফিরিয়ে আনার পরামর্শে 2026 সালের 30 জুনের মধ্যে খেলাপি ঋণ 8%-এর নিচে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে বলেছে। কর্পোরেট সুশাসন নিশ্চিত করার মাধ্যমে সীমা অতিরিক্ত বেনামি, স্বার্থ সংশ্লিষ্ট এবং জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে ঋণ বিতরণ শূন্যে নামিয়ে আনার পরামর্শ দিয়েছে। মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আলোচনায় অংশ নেবেন মাননীয় সদস্য জনাব মাহবুবুর রহমান, চট্টগ্রাম 1 অনুপস্থিত। ধন্যবাদ। আমার উত্থাপনীয় পর্যটক আকর্ষণে সমন্বিত পরিকল্পনা উদ্যোগ গ্রহণ প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বাংলাদেশে রয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ পর্যটন কেন্দ্র। এরপরও পর্যটন শিল্পে বাংলাদেশের অবস্থান অনেক পিছিয়ে রয়েছে। দেশে মূল্যস্ফীতি বর্তমানে 2 অঙ্কের কাছাকাছি। এর অন্যতম কারণ হচ্ছে ডলার সংকট, এবং এমন পরিস্থিতিতে দেশের পর্যটন আকর্ষণ জরুরি বলে আমি মনে করি, যাতে বৈদেশিক মুদ্রা আয়ের একটি উল্লেখযোগ্য উৎস হতে পারে, রাখতে পারে কর্মসংস্থানের ভূমিকা। কিন্তু উদ্যোগের অভাবে নানা সংকটে বিকশিত হতে পারছে না সম্ভাবনাময় খাতটি। দেশে বিদেশি পর্যটক আসার ক্ষেত্রে পদে পদে প্রতিবন্ধকতা রয়েছে, অথচ পার্শ্ববর্তী মালদ্বীপ, থাইল্যান্ড, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কার মতো দেশের অর্থনীতি অনেকটাই পর্যটন নির্ভর। অনারাইভাল ভিসা পাওয়া কঠিন, বিমানবন্দরে হয়রানির শিকার হওয়া, বিদেশি পর্যটক বান্ধব ট্যুরিজমের অভাব রয়েছে। পর্যটক যে সকল সুযোগ সুবিধা চায় সেটা অনুপস্থিত রয়েছে। এমতো অবস্থায় ধীরে ধীরে সরকারের এই লোকসানি প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা বেসরকারি খাতে দিলে পর্যটন খাতের উন্নতি হবে। তাছাড়া অবকাঠামো উন্নয়ন, আন্তর্জাতিক প্রচার প্রচারণার বৃদ্ধি এবং পর্যাপ্ত বিনোদন বিকাশের সুযোগ, নিরাপত্তা নিশ্চিতকরণ
পর্যটন এলাকার হোটেল বৃদ্ধি, 5 তারকা হোটেল বা পরিবেশ বান্ধব হোটেলের জন্য ট্যাক্স হলিডে সুবিধা সহ হোটেলের জন্য আমদানিকৃত পণ্যের শুল্ক হ্রাস করা প্রয়োজন, যাতে করে বিদেশি পর্যটকদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকতে পারে। সি বিচগুলো দূষণমুক্ত, চাঁদাবাজমুক্ত, পরিবেশ বান্ধব। মাননীয় সদস্য, আপনাকে ধন্যবাদ। এখন মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরী, সিলেট 5, অনুপস্থিত। এখন আলোচনায় অংশগ্রহণ করবেন মাননীয় সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল, চাঁপাইনবাবগঞ্জ 1। আপনার সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার উত্থাপনের বিষয় হচ্ছে ই কমার্সের নামে প্রতারণার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার প্রসঙ্গে। মাননীয় স্পিকার, বাংলাদেশে তথ্য প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জনাব সজিদ জয়ের মাধ্যমে এই পর্যায়ে দ্রুত বেড়ে চলেছে। এই সুযোগে বাংলাদেশের ডিজিটালাইজেশন দ্রুত এগিয়ে চলেছে। সেই সুযোগ নিয়ে গড়ে উঠেছে প্রচুর ই কমার্স প্রতিষ্ঠান, কিন্তু সুষ্ঠু নজরদারি ও বিদ্যমান নীতিমালার যথাযথ বাস্তবায়ন না থাকায় অনেক প্রতিষ্ঠান ই কমার্স বা অনলাইন শপিং ব্যবসার সঙ্গে প্রতারণার সঙ্গে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে, যার ফলে অনেক লোক প্রতারিত হচ্ছে। মাননীয় স্পিকার, অনলাইনকে কেনাবেচার ক্রমেই জনপ্রিয় ঘটেছে। মানুষ প্রচুর ঘরে বসে বিভিন্ন চাহিদা সম্পন্ন জিনিসপত্র ক্রয় করতে পারছে। শুরুতে ই কমার্সের জন্য কোনো নীতিমালা ছিল না, এখন নীতিমালা হলো, তার যথাযথ বাস্তবায়ন বা মনিটরিং অভাবে রয়েছে, আর সেই সুযোগে দিচ্ছে প্রতারণাকারী প্রতিষ্ঠানগুলো। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ নজরে মনে করেন যে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই এখনই লাগাম টেনে ধরতে হবে, গ্রাহকরা কোনোভাবেই যেন প্রতারিত হতে না পারে, যার ফলে সুষ্ঠু ব্যবস্থার মাধ্যমে অনলাইন ব্যবসায়ীদের যে প্ল্যাটফর্ম আছে তাদের এমন প্রতারণামূলক ঘটনার দায় নিতে হবে। তা না হলে অনলাইন ব্যবসা যেমন ক্ষতিগ্রস্ত, তেমনি লাখ লাখ গ্রাহক প্রতিনিয়ত প্রতারিত হতে থাকবে, যা কোনোভাবেই কাম্য নয়। এ ব্যাপারে মাননীয় ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর 2 মিনিটের আলোচনার পর্ব এখানেই শেষ হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন উপস্থাপনীয় কাগজপত্র। আমি এখন মাননীয় অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খানকে সরকারি অর্থ বাজেট ব্যবস্থাপনা আইন 2009-এর 15(4) ধারা অনুযায়ী 2023-24 অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের বাজেট বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ওয়াসিকা আয়েশা খান, অর্থ প্রতিমন্ত্রী, সরকারি অর্থ বাজেট ব্যবস্থাপনা আইন 2009-এর 15(4) ধারার বিধান মতে 2023-24 অর্থ বছরের দ্বিতীয় প্রান্তিকের বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি আমাদের উপহার দিয়ে গেছেন একটি স্বাধীন, সার্বভৌম রাষ্ট্র ও বিশ্বসেরা সংবিধান। আমি আরও স্মরণ করছি 15ই আগস্ট 1975-এর শহীদ বঙ্গমাতা সহ বঙ্গবন্ধু পরিবারের সদস্যগণ এবং 3রা নভেম্বরে 1975-এর শহীদ জাতীয় 4 নেতাকে। সামরিক শাসকের রক্তচক্ষুকে ও নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে 1981 সালের 17ই মে প্রিয় স্বদেশভূমিতে প্রত্যাবর্তন করে বঙ্গবন্ধু তনয়া বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার আদর্শ ও স্বপ্ন বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার, বঙ্গবন্ধু ও জাতীয় 4 নেতা হত্যার বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌম সংসদীয় পদ্ধতির শাসন ও সরকার প্রতিষ্ঠার শপথ দিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার রূপান্তরকারী নেতৃত্ব ও সুদক্ষ পরিচালনায় অপার সম্ভাবনার বাংলাদেশ আজ উন্নয়ন বিস্ময়। মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ পদক্ষেপের কারণে কোভিড মহামারীর ধাক্কা ও বিশ্বের যুদ্ধ উদ্ভূত বৈশ্বিক অর্থনৈতিক সংকটের মধ্যেও এদেশের মানুষের জীবনমান সুরক্ষিত হয়েছে। পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল সহ মেগা প্রকল্পগুলো বাস্তবায়নের পাশাপাশি সামাজিক নিরাপত্তার আওতা সম্প্রসারণ, শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণ, ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি,
কৃষিখাতে প্রণোদনা সহ অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দেশকে উন্নত স্মার্ট দেশে রূপান্তরে নিরলসভাবে কাজ করছে জননেত্রী শেখ হাসিনার সরকার। বৈশ্বিক বিরূপ প্রভাব সত্ত্বেও বাংলাদেশ 2022-23 অর্থবছরে 6% প্রবৃদ্ধি অর্জনে সক্ষম হয়েছে, যেখানে 2023 সালে বৈশ্বিক গড় প্রবৃদ্ধি ছিল 3% এবং উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতির দেশসমূহের গড় প্রবৃদ্ধি ছিল 4%। মাননীয় স্পিকার, দ্বিতীয় প্রান্তিকে সামষ্টিক অর্থনীতির উল্লেখযোগ্য চলকসমূহের অগ্রগতির কিছু দিক আমি মহান সংসদে উপস্থাপন করতে চাই। রাজস্ব আদায়ের পরিমাণ পূর্ববর্তী অর্থবছরের একই সময়ের তুলনায় 13.89% বেড়েছে। দ্বিতীয় প্রান্তিক শেষে মোট সরকারি ব্যয় হয়েছে 1,94,898 কোটি টাকা, যা বিগত অর্থবছরে একই সময়ের তুলনায় 5.62% বেশি। চলতি অর্থবছরে জুলাই থেকে ডিসেম্বর সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার মোট বরাদ্দের 23.3%, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় 1.5% বেশি। দ্বিতীয় প্রান্তিক শেষে রপ্তানি আয় 27.54 বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় 0.84% বেশি। বিলাসবহুল দ্রব্যের আমদানি হ্রাস এবং মিতব্যয়িতার কারণে আমদানি ব্যয় বিগত অর্থবছরের তুলনায় 19.8% হ্রাস পেয়েছে। মাননীয় স্পিকার, উন্নয়নের রাজনীতির পথপ্রদর্শক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবিকল্প নেতৃত্বের প্রতি পরিপূর্ণ আস্থা রেখে আমরা 2041 সালের মধ্যে বাংলাদেশকে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট দেশে রূপান্তরের লক্ষ্য পূরণে এগিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর সুচারু নির্দেশনায় অর্থনীতির কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সক্ষম হব ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, পূর্ণাঙ্গ প্রতিবেদনটি বিস্তারিত তথ্যাদি সহ টেবিলে উপস্থাপিত হয়েছে। এটিকে পঠিত বলে গণ্য করার জন্য আপনাকে বিনীত অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। প্রতিবেদনটি মহান সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি এখন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সিরাজগঞ্জ 4-কে কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী গ্রাম আদালত সংশোধন বিল 2024 সম্পর্কে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় ধন্যবাদ মাননীয় স্পিকার। জাতীয় সংসদের 224 তারিখের বৈঠকে উপস্থিত গ্রাম আদালতের সংশোধন বিল 2024 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃপক্ষ জাতীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি প্রেরণ করা হয়। গ্রাম আদালত সংশোধন বিল 2024 পরীক্ষাকরণ সম্পৃক্ত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসাবে আমি মোহাম্মদ শফিকুল ইসলাম কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। মাননীয় স্পিকার, কমিটিটি 31/3/2024 তারিখের বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে বৈঠকে উপস্থিত থেকে কমিটিতে যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় উপস্থাপন করে অংশগ্রহণ করেছেন, অবদান রেখেছেন, তারা হলেন তাজুল ইসলাম কুমিল্লা, আবুল হাসনাত আবদুল্লাহ 119 বরিশাল 1 এবং সানোয়ার হোসেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্টটা প্রণয়নে সহায়তা করার জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দ, আমি
আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং তাছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় সংসদ সচিবালয়ে যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাছে এবং রিপোর্ট প্রদানে কমিটিটি সচেতনভাবে প্রদান করেছেন এবং এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত বা আন্তরিক পরিবেশে বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিকে পরীক্ষা করে এবং কমিটি প্রধান গ্রাম আদালত সংশোধন বিল 2024 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাস করার জন্য সর্বসম্মত সুপারিশ করছি। মোহাম্মদ শফিকুল ইসলাম, সভাপতি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রিপোর্টটি মহান সংসদে উপস্থাপিত হলো। দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। মাননীয় সদস্য, আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009 অধিগত সংশোধনকল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় বিরোধী দলের চিফ হুইপ জনাব মোহাম্মদ মুজিবুল হক চুন্নু, বলুন। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী যে বিলটা এনেছেন, বিল প্রস্তাবিত বিলের 7(1) বিষয়ে স্থানীয় সরকার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টের এগেনস্টে হইল এই প্রস্তাবটা। মাননীয় স্পিকার, ইউনিয়ন পরিষদে কোনো কারণে নির্বাচন না হলে প্রশাসক নিয়োগ করা হবে। এটা একটা নতুন জিনিস এবং এই প্রশাসকটা গণতন্ত্রের সাথে স্থানীয় সরকার কনসেপ্টের সাথে একদম বৈপরীত্য। এরকম একটা শর্ত দিয়ে এই বিলটা আসবে, এটা অন্তত পক্ষে স্থানীয় সরকার মন্ত্রী মহোদয়, তিনি যে মানসিকতার মানুষ আমি চিনি, তার কাছ থেকে এটা আশা করি নাই। মানে স্পিকার, এখানে যেভাবে আছে, লাস্টে আছে যে দৈব দুর্বিবেকের কারণে নির্বাচিত পরিষদ গঠন করা সম্ভব না হইলে যৌক্তিক সময় পর্যন্ত, মানে যৌক্তিকটা আজীবন হইতে পারে, আনসার্টিন। আমি আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীকে বলবো যে আওয়ামী লীগ বর্তমান সরকারে আছে, তারা গণতন্ত্রের ধারক বাহক দাবি করেন, স্থানীয় সরকারের প্রতি কনসেপ্টে তাদের বিশ্বাস আছে। মাননীয় মন্ত্রী মহোদয়, আপনি বিলটা প্রত্যাহার করে এই প্রশাসক নিয়োগের শর্তটা বাদ দিয়ে নতুন করে আবার বিলটা আনেন, আমরা এটা পাশ করে দেব। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মাননীয় সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, 133 টাঙ্গাইল 4। মাননীয় স্পিকার, জনাব মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুল হক চুন্নু যে বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন, এই আপত্তিটি অত্যন্ত যুক্তিসঙ্গত। শুধু যুক্তিসঙ্গতই বলা যাবে না, যে আইনটি আনার প্রস্তাব করা হয়েছে সেটা স্থানীয় সরকার ধারণার নস্যাৎ করাই শুধু নয়, আসলে স্থানীয় সরকার ব্যবস্থাটি কোনোদিনই আমরা কার্যকর করিনি, করতে দেইনি। আমরা যতই গণতন্ত্রের কথা বলি, চেতনা এবং চৈতন্যে জাতিগতভাবেই মাননীয় স্পিকার
এখনো আমরা গণতান্ত্রিক মনোভাবাপন্ন হতে পারিনি। তাই দেখা যায় যে সকল ক্ষেত্রেই যেখানেই ব্যর্থতা সেখানেই প্রশাসক নিয়োগের একটা প্রবণতা লক্ষ্য করা যায়। গণতান্ত্রিক পদ্ধতিতে কোনোদিন প্রশাসকের নিয়োগের প্রশ্ন অবান্তর নয়, গণতন্ত্র বিরোধী চেতনা। আমরা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনের নায়ক, গণতন্ত্রের পূজারী বঙ্গবন্ধু শেখ মুজিবকে বারবার উচ্চারণ করি। এই উচ্চারণ আমার মাঝে মধ্যে মনে হয় যে শুধুমাত্র জিহ্বার থেকে উচ্চারিত হয়, অন্তরে অন্য কিছু বিবেচনা বোধ থাকে। আমি মাননীয় স্পিকার অনুরোধ করব যে মাননীয় মন্ত্রী তার প্রস্তাবিত এই আইনটি প্রত্যাহার করে গণতন্ত্রের প্রতি তার আস্থা পুনর্ব্যক্ত করবেন এবং এই সংসদের নেতা প্রতি শ্রদ্ধা জানাবেন। কারণ আমরা মনে করি এই সংসদের নেতা নির্বাচিত হয়েছেন জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে। এই আইনটি যদি আজকে এই সংসদ কর্তৃক অনুমোদিত হয়, এবং এটা যে হবে তাতে কোনো সন্দেহ নেই, কারণ দলগতভাবে কাউরই ৭০ ধারার বিপক্ষে যাওয়ার সুযোগ নেই। অতএব উত্থাপিত হওয়ার সঙ্গে সঙ্গে এই আইনটি আইন হিসাবে রূপান্তরিত হয়ে যাবে। 1942 সালে যে স্থানীয় সরকার আইনটি ব্রিটিশ সাম্রাজ্যবাদ রচনা করেছিল, সেখানেও এই ধরনের প্রশাসক নিয়োগের কোনো প্রশ্ন ছিল না। মাননীয় স্পিকার, আমি কোনো প্রস্তুতি নিয়ে আসিনি, কিন্তু আমার একটা পাঠ আছে। সেই পাঠ থেকে আমি জানি যেটা খুবই গর্হিত চিন্তা। যেমন দুঃখের সঙ্গে আমাকে বলতে হবে, আমরা উপজেলা পরিষদ গঠন করেছি, সেই উপজেলা পরিষদকে কিন্তু আমরা গলা টিপে মেরে ফেলেছি। আমরা একদিকে বলি গণতন্ত্রের কথা, স্থানীয় সরকার হবে সবকিছুর মধ্যমণি, কিন্তু আপনি মাননীয় স্পিকার ভালোই জানেন যে ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রণকারী শক্তি হলো জেলা প্রশাসক। অতএব এই ধরনের চিন্তা আমরা কেন করছি? আমরা কি পিছু হাঁটছি নাকি? আমাদের ভূতের পা হয়ে গিয়েছে বোধহয়। যেদিন আমরা গণতন্ত্রের কথা বলেছি, 1954 সালে যেদিন যুক্তফ্রন্ট বিজয়ী হয়েছে, সেটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে জনগণের ভোটে। আর আমি কঠোরভাবে একটি প্রশ্ন নয়, মনে করিয়ে দিতে চাইব, মনে রাখতে হবে, যতবার আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসেছে, কোন অস্ত্রের ঝনঝনানিতে নয়, কোন ভিন্ন পোশাকে নয়, হয় পাঞ্জাবি পায়জামা পরে, না হয় মুজিব কোট পরে এসেছে। কিন্তু আজকে আমরা কোথায় যাচ্ছি? আমাদের চিন্তাটা কি? আমি জানি মাননীয় স্পিকার, এই আইনগুলো কিভাবে তৈরি হয়। মাননীয় স্পিকার, আজকে এই সংসদে আর কেউ উপস্থিত নেই। 1970-এর যে সংসদ, সেই সংসদের
এখন আজকের মতো আমি একমাত্র ব্যক্তি যে উপস্থিত আছি, ওই জায়গায় আরো 3 জন আছে, মোট 4 জন। মাননীয় সংসদ সদস্য জনাব আমির হোসেন আমু, মাননীয় সংসদ সদস্য রাজি উদ্দিন আহমেদ এবং মাননীয় সংসদ সদস্য তোফায়েল আহমদ, এবং আমি এই একেবারেই নিকৃষ্ট নিম্নমানের লোকটি, এই 4 জন এখনো এই সংসদে আছে। তাই এই সংসদে অনেক কিছু আমার দেখার দুর্ভাগ্য হয়েছে। আমরা সব সময় কোথায় যেন আমাদের একটি সমস্যা, সব সময় আমরা পরের হাতে লবণ খাই। আমার অভিজ্ঞতা, এই আইন কোন সংসদ সদস্য রচনা করে না। এই আইন রচনা করার জন্য আইন মন্ত্রণালয়ে বা বিভিন্ন মন্ত্রণালয়ে একটি করে কোষ আছে। সেই কোষের কর্ণধাররা হলেন আমলা। সেই আমলাদের মস্তিষ্ক থেকে যে আইন প্রণয়ন হয়, সে আইন জনস্বার্থে কোনোদিন আসতে পারে না। কারণ আমাদের যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা পদ্ধতি, শিক্ষার যে ধারা, শিক্ষার যে ধারণা, সেই ধারণাটি ইংরেজ কর্তৃক। সেই ইংরেজরা শিখিয়েছিল ইংরেজিতে স্বপ্ন দেখতে হবে, ইংরেজিতে ঘুমাতে হবে, ইংরেজিতে খেতে হবে। তারই ধারাবাহিকতায় 47-71 যতই স্বাধীনতা পায়, মাননীয় সদস্য, মাননীয় স্পিকার, আমি জানি আপনার সময় এবং গণতন্ত্রের কথা বলতে গেলে মাননীয় স্পিকার এই সংসদের সময়ের অভাব হয়, কিন্তু মাননীয় স্পিকার কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা কিছুক্ষণ আগে মুজিবুল হক মাননীয় সদস্য বলেছেন, না জনাব আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন 84,000 কোটি টাকা ঋণ খেলাপি। তখন অর্থের অপচয় হয় না। কোন মাননীয় সংসদ সদস্য যদি একটু সময় বেশি চায়, তখন সময়ের অভাব হয়। মাননীয় স্পিকার, এই সংসদে জাতির চেতনার কথা, জাতির স্বার্থের কথা, জাতির ভবিষ্যতের কথা আলোচনা হবে। সেখানে যে বলতে পারে তাকে বলতে দিন। যাদের গলায় বর্ষি লাগানো আছে তারা কথা বলবে না। আমিও বলিনি, 60 বছর মাননীয় স্পিকার বলিনি। আজকে আমার গলার থেকে আপনারাই বর্ষিটা খুলে নিয়েছেন। তাই আমি যতক্ষণ আছি, আপনি যতই বাধা দেন, আমি কথা বলতে চেষ্টা করব। আবার আপনার আদেশ, আপনি যখন বন্ধ করে দেবেন লাল বাতি, আমি বসে পড়ব। কিন্তু মাননীয় স্পিকার, বিনীতভাবে বলবো, আমাকে বলতে দিন। সময় নষ্ট হচ্ছে না, জাতির কত সময় নষ্ট হয়েছে। আপনি আমাকে সময়ের কথা বলছেন। আমার জীবনের 14টি বছর আমি কারাগারে কাটিয়েছি এই জাতির জন্য। আমার জীবন এবং যৌবন আমার সুন্দরী সহধর্মী নিকের সাথে নিয়ে আমি 7 বছর প্রবাসে কাটিয়েছি। মাননীয় স্পিকার, আপনার আজকে সময়ের সংকট দেখা দিয়েছে। জাতি এখন সংকটে রয়েছে। মুজিবুল হক বলছিল বিদ্যুতের কথা। যে যত কথাই বলুক, আমি কাউকে বলবো না যে আপনি আমার এলাকায় আসুন, দেখুন বিদ্যুতের কি সংকট। মাননীয় মন্ত্রী যে কোনো এলাকায় যাবে, সেখানে বিদ্যুৎ যায় না, ওটা ভালো করে বুঝে। তাই আমি আমার জায়গায় যদি ফিরে আসতে দেন বলেন, না হলে বসে পড়ি। মাননীয় স্পিকার, বসে পড়ব? আপনিও নীরব হয়ে গেলেন, আমিও নীরব হয়ে যাই। আমি কিন্তু ওই চেয়ারটিকে সম্মান করি। আপনি বসুন, অনুগ্রহ। আলহামদুলিল্লাহ। মাননীয় মন্ত্রী, আপনিও এ ব্যাপারে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের বাংলাদেশ জনপ্রতিনিধিদেরকে একটা মর্যাদাশীল অবস্থায় নিয়ে জনপ্রতিনিধিদের মাধ্যম দিয়ে জনগণের দুঃখ দুর্দশা লাঘবের জন্য জাতির জনক সংবিধান যেমনি রচনা করেছেন, তেমনিভাবে সংবিধানকে অর্থবহ করার জন্য সংবিধানের যেই মূল মন্ত্র স্পিরিট সেটাকে কার্যকরী করার জন্য বহু আইন বিধিবিধান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রীয় ক্ষমতা থাকাকালীনই করেছেন। এবং তারই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের সুযোগ্য কন্যা বাংলার মানুষের আকাঙ্ক্ষা পূর্ণের জন্য বহুবিধ কাজের সাথে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন আইন প্রণয়নকে। কারণ আমাদের আইনগুলি যত বেশি স্বচ্ছ হবে, যত বেশি জনবান্ধব হবে এবং জনকল্যাণকর আকাঙ্ক্ষা পূর্ণের জন্য উপযুক্ত হবে, তত মানুষের আকাঙ্ক্ষা পূর্ণ হবে, আমাদের স্বপ্ন পূরণ হবে এবং জাতির জনকের স্বপ্ন পূরণ হবে। তো এই লক্ষ্যকে সামনে রেখে আমরা আমাদের প্রণীত বিভিন্ন আইনগুলোতে যেখানে কাজ করতে গিয়ে প্রতিবদ্ধকতা আমরা সম্মুখীন হচ্ছি, তো সেগুলো একটা কালেকটিভ অ্যাপোর্ট দেওয়ার মাধ্যম দিয়ে, অ্যাপ্রোচ দেওয়ার মাধ্যম দিয়ে আমরা সেগুলোকে সংশোধন করার জন্য চেষ্টা করছি। তো এখানে আমার কাছে খুব ভালো লেগেছে যে আমাদের অত্যন্ত বিজ্ঞ দুইজন মাননীয় সংসদ সদস্য বিলটি উত্থাপনের উপরে ওনাদের মতামত অথবা ভিন্ন মতামত হলেও ওনারা বক্তব্য রেখেছেন। আমি আসলে এটাকে সাধুবাদ জানাই, কারণ আইন প্রণয়নের আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, যে ডিবেট হওয়া এবং এই আইনের উত্থাপিত আইনের বিষয়ে ভিন্ন মত যদি কোথায় কিছু থাকে তাহলে সেটাকে ওনারা এই সংসদে তাদের বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন। তাই আমাদের যদি কোথাও যারা নাকি আইন প্রণয়নের সাথে আমরা সম্পৃক্ত, আমরা আরো নিবিড়ভাবে ওটাতে মনোযোগ দেওয়ার চেষ্টা করতে পারবো, যাতে নাকি আইনটি যে সৎ উদ্দেশ্যে আমরা নিয়ে এসেছি সেই উদ্দেশ্যটা আমরা যেন নাকি প্রতিফলন ঘটে। তো সেটাই হলো যে বিষয়। তো এখানে আমাদের দুজন বিজ্ঞ মাননীয় সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী সাহেব উনি বলেছেন যে ওনার কন্টেম্পোরারি মাত্র ওনারা 4জন আছেন। তো অবশ্যই ওনার দীর্ঘ অবদানের প্রতি আমি সম্মান প্রদর্শন করব এবং এই সংসদ কিন্তু ওনাদের অবদানগুলোকে অত্যন্ত মর্যাদার সহিত বিবেচনা করে এবং এই শিক্ষাটা আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়েছিও। তো এবং আমাদের মজিবুল হক সুন্নু সাহেবকে আমি ধন্যবাদ জানাই, উনি বক্তব্য রেখেছেন। আমি আমার উত্থাপিত আইন নয়, অন্যান্য আইনের বিষয়ে ওনারা বিভিন্ন সময় ওনাদের বক্তব্য এমনভাবে উত্থাপন করেন যাতে করে আইন প্রণয়নের জন্য যারা দায়িত্বে প্রাপ্ত তারা সতর্ক হতে পারে। এই বক্তব্যটা শুধু সংসদকে সমৃদ্ধ করবে না, এই বক্তব্যটি গোটা আমাদের মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা আছেন এবং সংসদ সচিবালয়ের যে সমস্ত কর্মকর্তা আছেন, আইন মন্ত্রণালয়ে যারা আছেন, যারা এর সাথে সংশ্লিষ্ট আছে, সবাইকে সতর্ক করবে। তো এই জন্য আমি ধন্যবাদ জানাই। কিন্তু যে বিষয়ে ওনারা যে আশঙ্কা প্রকাশ করেছেন, আসলে এটার সাথে আমি ব্যক্তিগতভাবে একমত হতে পারছি না, এই কারণে যে আসলে আইনটাতে এই সংশোধনীটা অতীব জরুরি। কারণ জনপ্রতিনিধিত্বশীল ইউনিয়ন পরিষদের দরকার এবং প্রায়শই দেখা যায় কিছু কিছু জায়গাতে বিভিন্ন ধরনের একটা অজুহাতে মামলা মোকদ্দমা এবং বিভিন্ন কিছুতে এমন ধরনের জড়াইয়ে যায় 15-20 বছর পর্যন্ত সেখানে নির্বাচন হয় না। একবার যারা নির্বাচিত হয়েছেন 15 বছর 20 বছর আগে তারাই দায়িত্ব থাকেন এবং তখন সেখানে কেন্দ্রীয় সরকারকে যে নিয়ন্ত্রণ করার যেটা ব্যবস্থা, একটা কথা এখানে আমি বলবো, পৃথিবীতে এমন কোনো মতবাদ আমি অন্তত খুঁজি পাই নাই যে মতবাদ জবাবদিহি মুক্তভাবে এক্সারসাইজ হওয়ার পরিপ্রেক্ষিতে কোথায় কোনো সুফল আসছে। অর্থাৎ প্রত্যেকটি গণতান্ত্রিক ব্যবস্থায়ও জবাবদিহিতা অপরিহার্য। প্রত্যেকটি প্রতিষ্ঠান, যেমন আমি মন্ত্রী, আমি জবাবদিহিতার ঊর্ধ্বে কেন থাকবো? অর্থাৎ এই সংসদ জাতির কাছে জবাবদিহি করার জন্য এই সংসদ। তো অতএব স্বাভাবিকভাবে আমরা
জবাবদিহি করার জন্য আমরা বাধ্য। এক্ষেত্রে যে জিনিসটা হলো ইউনিয়ন পরিষদের দেখা গেল বেশ কয়েক বছর নির্বাচন হচ্ছে না। আমাদের আইনগত এই যে সীমাবদ্ধতার কারণে আমরা সেখানে নির্বাচন করতেও পারছি না। কারণ যদি আইনগত জটিলতা থাকে তাহলে নির্বাচন কমিশনকে আমরা জানাইতে হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে এখানে আইনগত জটিলতা আছে। তখন নির্বাচন কমিশন আইনগত জটিলতার কারণে সেখানে নির্বাচনটি অনুষ্ঠিত হওয়ার কোনো রকম ব্যবস্থা নিতে পারে না, উদ্যোগ নিতে পারে না। তো সে কারণে এখানে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য যদি কোনো কারণে সেখানে ইউনিয়ন পরিষদের 5 বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে নির্বাচন অনুষ্ঠিত হইতে কোনো প্রতিবদ্ধতা সৃষ্টি হয় এবং কেউ যদি কোনো সুযোগ সুবিধা নেওয়ার জন্য কোনো আইনের এই রকম কোথাও দুর্বলতাকে কাজে লাগানোর চেষ্টা করে এবং জনগণের আকাঙ্ক্ষা যে নির্বাচিত প্রতিনিধিরা ইউনিয়ন পরিষদ পরিচালনা করবেন সেখানে বাধা সৃষ্টি হয়, অর্থাৎ মানুষের আকাঙ্ক্ষা সেখানে অপূর্ণ থেকে যায় অথবা পূর্ণ হয় না। তো সে কারণেই এই সংশোধনীটি আনা হয়েছে এবং এই সংশোধনীটি আনা হয়েছে। এখানে অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি, আমি খুব বড় বক্তব্যে যাব না। ব্যুরোক্রেটরা যেমনি কাজ করেন, আমরা যারা নাকি জনপ্রতিনিধি আমরা সেখানে নেতৃত্ব দিই সংবিধান অনুযায়ী, আপনার রুলস অফ বিজনেস অনুযায়ী, বিজনেস অফ অ্যালোকেশন অনুযায়ী মিনিস্টার ইজ দ্য সুপ্রিম অফ দ্য মিনিস্ট্রি। তো এখানে আমাদের অত্যন্ত সুযোগ্য সরকারি কর্মকর্তারা যেমনি আছেন, তারা ড্রাফটিং করেন এবং আমি নিজে মন্ত্রী হিসাবে আমি প্রত্যেকটি লাইন দেখে আমরা এটাকে এরপর দিয়ে আমাদের ক্যাবিনেটে যায়। ক্যাবিনেটে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সেখানে সভা হয়, সেখানে আলোচনা হয়। যদি কোনো ত্রুটি বিচ্যুতি থাকে এরপর আইন মন্ত্রণালয়ে আবার প্রেরণ করা হয়, সেখান থেকে ওনারা চূড়ান্ত অনুমোদনের জন্য ক্যাবিনেটে আবার আসে এবং ক্যাবিনেট তখন অনুমোদিত হলে হ্যাঁ ব্যাটিং করে দেওয়ার পরে এরপর দিয়ে পার্লামেন্টে আসে। এখন এই পার্লামেন্টে আসার পরে আজকে যে আমি উত্থাপন করছি, উত্থাপনের অনুমতি প্রার্থনা করেছি, এর মধ্যে আপনারা বক্তব্য রেখেছেন, এখানে একটা পরিষ্কার বিষয়, এটাই গণতন্ত্রের সবচেয়ে সৌন্দর্য। আমি অনুমতি প্রার্থনা করেছি, উনি অনুমতি দিয়েছেন, আপনারা বক্তব্য রেখেছেন। এখানে আমি আপনাদের সাথে আমি একমত হয়ে বলতে চাই যে এখানে আজকে এটা অনুমোদিত হলে, এটা উত্থাপিত হলে এবং সেটা আমাদের স্থায়ী কমিটিতে যাবে এবং স্থায়ী কমিটিতে সেটা চুলচেরা বিশ্লেষণ হবে। আমি বব ডলের বক্তব্য থেকে শুনেছি, when parliament is in a session it is in a public exhibition, when it is in committee room it works। তো পার্লামেন্টের কমিটি রুমে কাজ করে এবং যে পার্লামেন্টের মাধ্যমে যে জনগণের কাছে জবাবদিহিতা করা অ্যাকচুয়ালি কমিটি থেকেই মূলত খুব ইন্টেন্সিভলি কাজ করে, নিবিড়ভাবে কাজ করে। তো আমরা সেখানে প্রেরণ করার জন্য আমি মাননীয় স্পিকারের কাছে প্রার্থনা করব, উনি মঞ্জুর করলে সেখানে যাবে। যাওয়ার পর দিয়ে যে সমস্ত আপনাদের বক্তব্যটি এটাও আমি সেখানে তুলে ধরব এবং আমাদের মাননীয় সংসদ সদস্যরা সেখানে আলোচনা করবেন, সরকারি কর্মকর্তারা সহ যৌথভাবে আমাদের ক্রস ডিসকাশন হবে। তার মাধ্যম দিয়ে যদি কোনো সংশোধনীর দরকার হয় তাহলে আমরা সেখানে সংশোধন করার জন্য উদ্যোগ নেব। আর এরপরও যখন নাকি স্থায়ী কমিটি থেকে ব্যাটিং হইয়া যখন নাকি পার্লামেন্টে আসবে তখনও আপনারা সুযোগ পাবেন মাননীয় সংসদ সদস্যবিন্দু সংশোধনী দেওয়ার জন্য। কোনো যুক্তিক সংশোধনী থাকলে আমরা অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন, আমরা সেটাকে অবশ্যই মর্যাদা দিব এবং সংশোধনী আসুক এটাও আমি ব্যক্তিগতভাবে প্রত্যাশা করব। যদি কোনোটা যদি আমাদের জন্য, আপনি হয়তো 50টা সংশোধনী আসতে পারে, আমি হয়তো যদি একটাও যদি গ্রহণ করার মতন আমার জন্য হয় তাহলে এটা আমার জন্য লাভজনক, তাই আমি এটাকে ওয়েলকাম করব। তো অতএব আজকে আমি মনে করি এই বিষয়ে আমাদের যেহেতু সুযোগ আছে আমরা পরবর্তীতে আরও আলোচনা করার এবং যদি কোনো কারেকশনের দরকার হয় সে কারেকশন করার জন্য। তো অতএব আমার মনে হয় আমরা বিলটি উত্থাপনের জন্য আমি মাননীয় স্পিকার আপনার অনুমতি প্রার্থনা করব। জি, ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 উত্থাপনের অনুমতি প্রদান করা হোক।
যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি উত্থাপনের অনুমতি দেওয়া হলো। মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন 2009-এর অধিগত সংশোধন কল্পে আনিত একটি বিল, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 উত্থাপনের জন্য উত্থাপন করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, মাননীয় সদস্যবৃন্দ, স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী জনাব মোহাম্মদ তাজুল ইসলামকে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী, প্রস্তাব করছি যে স্থানীয় সরকার ইউনিয়ন রিপোর্ট প্রদানের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে 7 দিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য স্থায়ী কমিটিতে প্রেরণের জন্য আপনাকে অনুরোধ করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধন বিল 2024 পরীক্ষাপূর্বক 7 দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলীকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 উত্থাপনের অনুমতি প্রার্থনার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি রুমানা আলী, প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান ও গবেষণা পরিচালনার নিমিত্তে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রতিষ্ঠাকল্পে আনিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 এ মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি রুমানা আলী, প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জাতীয় শিক্ষাক্রম বাস্তবায়ন ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাগণের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে যুগোপযোগী প্রশিক্ষণ প্রদান ও গবেষণা পরিচালনার নিমিত্ত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি প্রতিষ্ঠাকল্পে আনিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 এ মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য, জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলীকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি রুমানা আলী, প্রতিমন্ত্রী, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 বিলটি আগামী 20 দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার।
ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি বিল 2024 পরীক্ষা পূর্বক 20 দিনের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছে তারা না বলুন। হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে, হাজয় যুক্ত হয়েছে। অতএব বিলটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামী 23 বৈশাখ 1431 6 মে 2024 সোমবার বিকেল 5 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।